হারুন হোটেলে আপনার দিব্যি এসি রুমে ছিল, ৩ বেলা গরুর মাংস দিয়ে খেয়েছে। এরা এখন প্রাডো গাড়ি দিয়ে চলে। ওরা নিজেদেরকে বলে, "না ভাই, আমি টিউশনি করি, আমার কোচিং সেন্টার আছে। এই কোচিং সেন্টার থেকে আমার কোটি, কোটি টাকা আয় হয়। ওই আয়ের টাকায় আমি আইফোন কিনি। আমি প্রাডো প্রাইভেট কারে চড়ি।" সাজিস হাসনাত হাসনাত বলছে যে, "আপনারা যদি আমাদের বিরুদ্ধে কোন এলিগেন্স মানে আনতে পারেন প্রমাণ, তাহলে আমরা" কি বলে মানে ওরা নানাভাবে এভাবে ব্যাখ্যা করছে। আমার কথা হচ্ছে আপনাদের মানে দর্শকদের কাছে আমার প্রশ্ন, শেখ হাসিনা ১৫টি বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনিও বলতেন, আমাকে যদি আমার বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আমি আজকেই ক্ষমতা ছেড়ে দিব। কারণ এই ক্ষমতার চেয়ার আমার দরকার নেই। এই ১৫টি বছর তার বিরুদ্ধে এমন কোন তথ্য বা প্রমাণ জনগণ দেখাতে পেরেছে কিনা কিংবা মিডিয়া দেখাতে পেরেছে কিনা, না আপনি এই ভুল করেছেন। আপনি আনমিউট করেন। সমন্বয়কদের বিষয়টা যেহেতু আলোচনা এসেছে, এই বিষয়টা নিয়ে আপনার বলুন। দ্বিতীয়ত ৬ জন লাশের বিষয়টি নিয়ে আপনার মন্তব্য। আমার মাঝে, মাঝে ভয় হয় এ কারণে যে আমাকে কবে না কবে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাকে অপরাধী বানানো হয়। আমার ভয় হয় মাঝে, মাঝে আমাকে কবে পাহাড়ি সন্ত্রাসী ট্যাগ দিয়ে বা এ বা ভারতের মানে সোর্স ট্যাগ দিয়ে আমাকে কবে না কবে গুম করা হয়। ভয় হয় আমি মাঝে, মাঝে। আমি ১ম থেকে বলে আসছিলাম যে আম এই যে ২ গোটা কয়েক সমন্বয়ক সার্জিস, হাসনাত কিংবা এরকম ২-৪ জন সমন্বয়ক ছাড়া আমরা কজন সমন্বয়ককে চিনি? বাংলাদেশে লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর জন্য। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি এ কারণে যাতে করে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে থাকতে পারি। নিজের মুখ মন খুলে যাতে কথা বলতে পারি। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় যাতে আমি কথা বলতে পারি। এইজন্য আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। এখন আমি একটু বলি যে হয়তোবা আমার এই কথার সাথে আপনারা দ্বিমত হবেন। শেখ হাসিনা ১৫ বছর এই দেশে ক্ষমতায় ছিলেন। ১৫ বছরের মধ্যে ১০ বছর ৫ বছর পরে গিয়ে ১০ বছরের মধ্যে গিয়ে তিনি এই বাংলাদেশের মধ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য সে কাজ করেছে। তাকে আমরা সেও এভাবে একচ্ছত্র মানে চিন্তা করে না। কিন্তু দেখেন আমরা এই যে আমাদের জুলাই বিপ্লবের ৫ মাস হয়েছে, বেশি দিন হয়নি। এই ৫ মাসের মধ্যে সমন্বয়ক এই যে সমন্বয়ক নাম ভাঙিয়ে যারা কিনা এই যে বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য যে সমস্ত আপনার খারাপ কাজ করে বেড়াচ্ছেন, যে সমস্ত তথ্য আমাদের মাঝে আসছে, এটা অনেক সময় আমরা এই বিপ্লবকে ধারণ করি বলে বিপ্লবকে নষ্ট না করব না ভেবেই আমরা কিন্তু তাদের এই অপরাধগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। এখন তারপরও অনেকেই এটা প্রতিপক্ষ যেহেতু আছে, এরা বের করে আনার চেষ্টা করছে বারবার। এরই একটা এক্সাম্পল হচ্ছে সার্জিসে সরি আমাদের চট্টগ্রামের সমন্বয়ক রাফির। এখন আমরা তো স্বাধীন সার্বভৌম দেশে আছি। শেখ হাসিনা নাই, ডিজিটাল নিরাপত্তা আইনও নাই এখন। তাহলে কেন আজকে আমাকে মন খুলে লিখতে দেওয়া হবে না? কেন আজকে আমাকে মন খুলে নিউজ করতে দেওয়া হবে না? এখন আপনি বলছেন সাজিস হাসনাত বলছে যে আপনারা যদি আমাদের বিরুদ্ধে কোন এলিগেন্স মানে আনতে পারেন প্রমাণ, তাহলে আমরা কি বলে মানে ওরা নানাভাবে এভাবে ব্যাখ্যা করছে। আমার কথা হচ্ছে আপনাদের মানে দর্শকদের কাছে আমার প্রশ্ন, শেখ হাসিনা ১৫টি বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনিও বলতেন, আমাকে যদি আমার বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আমি আজকেই ক্ষমতা ছেড়ে দিব। কারণ এই ক্ষমতার চেয়ার আমার দরকার নেই। আমি একমাত্র এই চেয়ারে বসে আছি। বাংলাদেশে ১৮ কোটি মানুষ আমাকে ভালোবাসে, আমাকে এই চেয়ারে দেখতে চায়, এজন্য আমি আছি। ওরা যদি বলে যে না আপনার থেকে আগামীকালই দরকার নেই, আপনাকে তাহলে উনি চেয়ারে নেমে যাবেন। এই ১৫টি বছর তার বিরুদ্ধে এমন কোন তথ্য বা প্রমাণ জনগণ দেখাতে পেরেছে কিনা কিংবা মিডিয়া দেখাতে পেরেছে কিনা, না আপনি এই ভুল করেছেন, আপনি নেমে যান। কেউ খুঁজে পায়নি।
সাজিদ হাসনার কিংবা এই যে বর্তমানে সমন্বয়কদের বিরুদ্ধে ওরা বলছে না, প্রমাণ মানে মিডিয়া এসে চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ, যে আসেন প্রমাণ দেখান আমি কি অন্যায় করেছি, তাহলে আমি এই করব। আপনার ক্ষমতার চেয়ার বসে আছেন, তো ক্ষমতায় আছেন, এই জন্য আপনাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে না। আপনারা আগামীকাল চেয়ার থেকে নামেন, দেখবেন আপনাদের বিরুদ্ধে শেখ হাসিনার মতো করে হাজার হাজার অন্যায় বেরিয়ে আসবে। এখন আমি মনে করি এই যে আপনার যে ৬ জনের কথা বলেন, ৬ জনের লাশ, এই ৬ জনের লাশের কথা আমি পরে বলছি। এখন আমি যদি বলি বাংলাদেশে আপনার ১৫,০০০-এর উপরে অঙ্গহানি হয়েছে। এরা স্ট্রেচারে ভর করে হাঁটে। আর যারা কিনা ওই যে হারুন হোটেলে আপনার দিব্যি এসি রুমে ছিল, ৩ বেলা গরুর মাংস দিয়ে খেয়েছে, এরা এখন প্রাডো গাড়ি দিয়ে চলে। ওরা নিজেদেরকে বলে, না ভাই আমি টিউশনি করি, আমার কোচিং সেন্টার আছে, এই কোচিং সেন্টার থেকে আমার কোটি কোটি টাকা আয় হয়, ওই আয়ের টাকায় আমি আইফোন কিনি, আমি প্রাইভেট কারে চড়ি, আমি সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার, ঘন্টায় ঘন্টায় কাপড় পাল্টানোর আমার সক্ষমতা হয়েছে। এবং আমার জেলায় জেলায় গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে আমার সংবাদ সম্মেলন, সভা সম্মেলন করে আমার দান দক্ষিণা করার জন্য আমার সক্ষমতা হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে ভাই, আপনি এই যে ৫ মাস আগে আপনি এই কাজগুলো করেননি কেন? ৫ মাস আগে আপনি এই কাজগুলো করেননি কেন? এবং বাংলাদেশে তো এই ৫ জন না, এই ৫ জনের বাইরে আরো লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রাজপথে নেমেছে। তাহলে এরা কেন এই ৫ জন ৬ জনের মতো করে আপনার আইফোন কিনতে পারছে না, প্রাইভেট কার চড়তে পারছে না? উত্তর আছে? উত্তর নাই। এই উত্তর যদি আমি খুঁজতে যাই, তাহলে আমাকে এই যে আপনার শেখ হাসিনার মতো করে ডিজিএফআই, এনএসআই দিয়ে আমাকে গুম করার ব্যবস্থা করবে। যেমনটা আমাদের এক সহযোদ্ধা ফারুক ভাইকে, যদিবা আমাদের সাথে আলাদা হয়ে গেছে, ফারুক ভাইকে এই শহীদ মিনারে প্রকাশ্যে দিবালোকে তাকে আঘাত করা হয়েছে। এগুলো হচ্ছে আপনার আমাদের বিপ্লব, আমাদের অর্জন এগুলা। আমরা তো এই অর্জন চাইনি, আমরা এমন অর্জন চেয়েছি যে অর্জন ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে আঙুল তুলে কথা বলবে। এমন অর্জন চেয়েছি বাংলাদেশে ২৫ লক্ষ বেকার, ২৫ লক্ষের সাথে ৫ লক্ষ বেকার যুক্ত হয়েছে, এই ৩০ লক্ষ বেকার থেকে ১০ লক্ষ বেকারত্ব দূর হয়েছে। আমরা এমন কার্যক্রম দেখতে চেয়েছি, পেয়েছি কি? পাইনি। বরঞ্চ আমরা ওটাই দেখেছি যেটা ভারতের টোষামোট করে বেড়াতে, বা আমরা ভারতকে গালি দিয়ে বেড়াই প্রতিক্ষণে, কিন্তু আমরা ভারতের ইন্ধনে, ভারতের দাবিদারিতে চেয়ারে বসার দৌড়ে আমরা দৌড়চ্ছি। এখন যে ৬ জনের কথা বললেন না, এই ৬ জন আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ, র এবং আরএসএস এর ভারতের ষড়যন্ত্রের একটা অংশ বলে আমি মনে করি। কেন? এখন নানা ইস্যু বাংলাদেশে এনেছে, কিন্তু কোন ইস্যুই কাজ হচ্ছে না। এই ৬ জন আমাদের চোখের সামনে নিয়ে এসে আড়ালে কি করছে, আমার মনে হয় এটা খোঁজা উচিত আমাদের। আমরা যদি এই আড়ালে কি ঘটানোর জন্য এই ৬ জনের ইতিহাস, তাহলে ৫ মাস হয়ে গেছে, এতদিন আনে নাই কেন? এই ৫ মাস পরে হঠাৎ কেন কেন এই ৬ জনের কথা উঠে এসেছে? আমি মনে করি এই জন্য বারবার বলছি, এটা রহস্য আছে। রহস্য উদ্ঘাটন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি এই রহস্যগুলো উদ্ঘাটন করতে না পারি, তাহলে অচিরেই আমরা কিন্তু আবার ভারতের পেট থেকে আমরা বের হইতে পারবো না। বিপ্লব বছরে বছরে, মাসে মাসে আসে না, কয়েক যুগ পরে একবার আসে। এই বিপ্লবটাকে আমরা হারিয়ে যেতে দেওয়া যাবে না ভাই। আমি সবাইকে অনুরোধ করবো এই জন্য, আসেন আমরা সংঘবদ্ধ হই এবং এই বিপ্লবটাকে ধরে রাখার জন্য, রক্ষা করার জন্য আমরা একটু কাজ করি।